আচ্ছা দেখ, এইটা যেটা এটা তো আলোচনা করা হয়নি, তাই না? না, পদ্মাটা নয়। হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে যে আমি এক সময় পদ্মা তীরে নৌকায় ছিলুম। একদিন আমার কানে এলো একজন বিদেশি রুগ্ন হয়ে, রুগ্ন ঠিক আছে এক্ষেত্রে অসুস্থ, এখানে রুগ্নর প্রতিশব্দ আমরা অসুস্থ ব্যবহার করতে পারি। অসুস্থ হয়ে শীতের মধ্যে 3 দিন নদীর ধারে পড়ে আছে। তখন কোনো একটা যোগ ছিল, সেই মুমূর্ষুর ঠিক পাশ দিয়েই শত শত পুণ্যকামী বিশেষ স্থানে জলে ডুব দিয়ে শুচি হবার জন্য চলছে। তাদের মধ্যে কেউ পীড়িত মানুষকে ছুঁল না। সেই অজ্ঞাত কুলশীল পীড়িত মানুষের সামান্যতম সেবা করলে তারা অশুচি হতো। অর্থাৎ একটা সময় ছিল যখন কিনা যখন কিনা কোনো বিদেশিদেরকে সাধারণত অচ্যুত বলেই দিত, যে এরা হচ্ছে একদম, কি বলবো, এদেরকে ছোঁয়াই যাবে না। এরা যদি কোনো কিছু ছুঁয়ে দেয় তাহলে সেই সেই কোনো খাবার বা তাদেরকে অন্দরমহলে ঢুকতেই দেওয়া হতো, এরকম ব্যাপার। তো সেই পীড়িত মানুষকে কেউ সেবাও করলো না। সেই অজ্ঞাত কুলশীল মানে সেই অপরিচিত পীড়িত মানে অসুস্থ ব্যক্তির সামান্যতম সেবা করলেও সকলে অশুচি হতো। শুচি হবে জলে ডুব দিয়ে। তখন সে কি করতো, মানে এটাই ধরে নেওয়া হতো তখন যে এই ধরনের মানুষকে যদি কেউ স্পর্শ করে তাহলে সে তাকে গঙ্গা জলে শুদ্ধ হতে হবে, মানে তাকে আরো একবার স্নান করে আসতে হবে। জাত বলে এমন একটা পদার্থ তাদের কাছে তাদের আছে, মানব জাতীয়তার চেয়েও যাকে বড় বলে জেনেছে। অর্থাৎ মনুষ্যত্ব বোধের, যে মানুষের যে একটা মনুষ্যত্ব বোধ থাকে, এটা হচ্ছে তারও উপরে, এই জাত বিষয়টা হচ্ছে তারও উপরে। যদি কারো মনে দয়া আসতো, সেই দয়ার প্রভাবে সে যদি তার বারুণী স্নান ত্যাগ করে ওই মানুষটাকে নিজের ঘরে নিয়ে এসে সেবা করত। দেখা গেল সব মানুষ তো সমান হয় না। এই বারুণী শব্দটা আমরা কোনি উপন্যাসেও আছে, একদম ফার্স্ট লাইন, ঠিক আছে? তো যাই হোক, সব মানুষ তো সমান হয় না। তো কেউ যদি দয়া পরবেশ হয়ে বা দয়া পরবশ ঘটিত যদি কি করে, যে কাউকে এই ধরনের ব্যক্তিকে সেবা করে থাকে, তখন তাকে কিন্তু সমাজ থেকে তাকে এক ঘরে করে দেওয়া হতো। অর্থাৎ তাহলে সমাজের মতে, সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, যাদেরকে আমরা শাস্ত্রবিদ বলে থাকি, যারা শাস্ত্র পড়েছে, পুরোহিতরা, তারা কি করত, সমাজের মতে কেবল সে যে বারুণীর স্নানের পুণ্য হারাতো তা নয়, মানে বারুণী হচ্ছে এখানে গঙ্গা স্নান, যে গঙ্গায় যে সে একমাত্র নামতে পারবে না এমনটা নয়। শুধু তাই নয়, বরুণ দেবের কন্যাকে বলা হতো, ঠিক আছে, বারুণী। শুধুমাত্র সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হতো এমন নয়, তাকে একঘরে করা হতো, তাকে দণ্ড দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো, এবং এর ফলস্বরূপ এই যে সে পাপ কার্যটা করেছে তার প্রায়শ্চিত্ত করতে হতো। বিপুল অ্যামাউন্ট খরচ করে, টাকা খরচ করে, যজ্ঞ করে তাকে প্রায়শ্চিত্ত করতে হতো। তার ঘরে এসে রোগী যদি মরতো তাহলে সমাজে সে বিষম বিপন্ন হয়ে পড়তো। যে মানব ধর্ম নিরর্থক আচারের বহু ঊর্ধ্বে, অর্থাৎ কিনা মানুষের ধর্ম শুধুমাত্র, যে মানব ধর্মকে আমরা বলে থাকি সেটা আচারের ঊর্ধ্বে, সে কোনো সংস্কৃতি রীতিনীতি এগুলোর ঊর্ধ্বে হয় সবকিছু, তাকে দণ্ড মেনে নিতে হবে আচারীদের হাতে। অর্থাৎ কিনা যারা সমাজকে চালাতো, সেই শাস্ত্রবিদরা, সেই পুরোহিতরা, তাদের বিধান অনুযায়ী সেই মানুষগুলোকে, সেই মানুষ মানব ধর্মকে, অর্থাৎ যে মানুষ এই ধরনের কাজ করে থাকে, যে মানুষ কোনো ব্যক্তির পরোপকার করে থাকে, একজন অসুস্থ মানুষকে বাঁচায়, একজন মুমূর্ষু মানুষকে তার বিপদের হাত থেকে রক্ষা করে, তাকে শুধুমাত্র জাত যাবে বলে কোনো বিদেশি মানুষকে ফেলে দিয়ে চলে যায় না, তাকে কঠিন কঠিন দণ্ড তার উপর প্রয়োগ করা হতো, তাকে কঠিন প্রায়শ্চিত্ত ভোগ করতে হতো, অনেক কষ্ট করতে হতো।
এই সমস্ত পুরোহিতদের বিধান অনুযায়ী। এটাই হচ্ছে এই পুরো প্যারাটার সরি এই পুরো প্যারাটার এখানে মূল অর্থটা। এক কথায় তাহলে মূল অর্থটা এটাই যে এখানে হচ্ছে সমাজে মানব ধর্ম হচ্ছে মানব ধর্মের থেকেও এখানে ঊর্ধ্বে। কোনটা ঊর্ধ্বে? না এই ধরনের বিধি, এই শাস্ত্র, আচার, রীতিনীতি এগুলো হচ্ছে এর থেকেও ঊর্ধ্বে উঠে গেছে। এটাই হলো এই অংশের প্রধান কথা। অর্থাৎ কিনা এখানে আমরা এটাকে দুটো কন্ট্রাস্টে দেখাতে পারি। যারা নতুন তারা ভালো করে বুঝবে। ঠিক আছে, প্রথমে আমরা যখন কোনো ভাবার্থ পড়ব, এই দুটো ভাবার্থই আজকে খুব একটা সহজ কিন্তু নয়, একটু ভাবতে হবে। কিন্তু এই দুটো ভাবার্থই, এটা বোধহয় তোমাদের পরীক্ষাতেই এসেছে, ওই এতে এসআই এর পরীক্ষাতে, পুলিশের। যাই হোক এটাকে তাহলে আমরা কি করব, এট ফার্স্ট আমরা যখন কোনো প্রেসি বা ভাবার্থ করব বাংলার ক্ষেত্রে বারবার ভাবার্থটা পড়ব। এই ভাবার্থর ঘটনাটা কিন্তু সহজ, এমন কিছু না, আমরা কিন্তু পড়লেই বুঝতে পাচ্ছি যে পদ্মা তীরে নৌকায় ছিলাম, যে লেখক যিনি পদ্মা তীরের নৌকোতে ছিলেন এবং তিনি এই পুরো দৃশ্যটা দেখেছেন গ্রামের মধ্যে। এই ধরনের ব্যক্তিকে কি করা হয়, কখনোই শুশ্রূষা করানো হয় না। তো যাই হোক, ভাবার্থর যেটা ফার্স্ট কাজ, অবশ্যই ভাবার্থটাকে বারবার পড়া, পড়ে মোট কতগুলো শব্দ আছে সেটা দেখা। মোট শব্দ আগে দেখে নেবে, যে নিয়মগুলো বলছি, নিয়মগুলো তোমাদের নোটস এর মধ্যেও দেওয়া আছে, প্রত্যেকের কাছে আশা করি নোটসটা আছে, নোটস এর মধ্যেও কিন্তু নিয়মগুলো দেওয়া আছে। মোট শব্দ কতগুলো আছে সেটা ভালো করে দেখবে, তারপর তার 1/3 করতে হবে। এখানে যতগুলো শব্দ মোট আছে তার 1/3 কিন্তু নির্ণয় করতে হবে। 1/3 নির্ণয় করে এটার প্রবাবলি ওয়ার্ড লিমিট ছিল 132। ঠিক আছে, এটার ওয়ার্ড লিমিট ছিল 132। এটা লিখতে হবে ওই 45টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 44 থেকে 45টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটার মোট ওয়ার্ড সংখ্যা ছিল 132 ওয়ার্ডস, যার আমরা কি করব 1/3 করব ঠিক এইভাবে কাটাকুটি করে 44 মতো আসছে, 44 থেকে 45 এই ওয়ার্ড লিমিটে কিন্তু আমরা লিখব। আচ্ছা, এবার ভাবার্থ করতে গেলে দেখো এখানে ফার্স্টে আমি শব্দ আছে। ভাবার্থতে কখনোই উত্তম পুরুষ, আমি অর্থাৎ কিনা উত্তম পুরুষ ব্যবহার করা যাবে না। উত্তম পুরুষ তুমি হচ্ছে মধ্যম পুরুষ, আমি, আমরা, তুমি, তোমরা, সরি, মধ্যম পুরুষ এটা কিন্তু ব্যবহার করা যাবে না। আমি, আমরা, আমাদিগকে এ সমস্ত ব্যবহার বাদ, তুমি, তোমরা, তোমাদিগকে এসব বাদ। কি করতে হবে, এখানে সে, তাহারা অর্থাৎ কিনা প্রথম পুরুষ ব্যবহার করতে পারো, প্রথম পুরুষ ব্যবহার করবে। প্রতিশব্দ ব্যবহার করবে, যতটা সম্ভব প্যাসেজ থেকে মূল বিষয়বস্তুটা বুঝতে হবে, বুঝে তার সেই সমস্ত শব্দগুলোর সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করতে হবে। সরাসরি কোনো বাক্য বা কোনো শব্দ তো যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়, এবং কোনো বাক্য ডিরেক্টলি প্যাসেজ থেকে নেওয়া যাবে না, কোনো বাক্য ডিরেক্টলি প্যাসেজ থেকে নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে একটা জিস্ট করি ছোট্ট করে, যেটা আমি বুঝতে পারবো যে আমি এক সময় পদ্মা তীরে নৌকোয় ছিলাম, লেখক নৌকোয় ছিলেন, এখানে আমি বলতে কে না লেখক, লেখক নৌকোয় ছিলেন, লেখকের কানে বা তিনি দেখতে পেলেন একজন বিদেশি ব্যক্তি, রুগ্ন মানে অসুস্থ, তাই তো, যে কিনা নদীর ধারে পড়ে আছে এবং তাকে কেউ স্পর্শ করছে না। এবারে আমি যদি এই বিদেশি শব্দটাকে প্রবাসী বলি, তাহলে কি বিষয়টা খুব একটা ভুল হবে? রুগ্নকে যদি অসুস্থ বলি, বলতেই পারি, না ম্যাম, হ্যাঁ না। হ্যাঁ, তাহলে রুগ্নকে অসুস্থ বলতে পারি, বিদেশিকে প্রবাসী বলতে পারি। বুঝতে পারছো কিভাবে ওয়ার্ডগুলো চেঞ্জ হচ্ছে? ঠিক যখন নিজেরাও করবে এইভাবেই কিন্তু চেঞ্জ করবে।
তার মানে এই নয় যে যে শব্দটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হলো না আমি সেরকম একটা কঠিন দেখে শব্দ দিয়ে দিলাম, একদম নয়। ভাবার্থ একদম সোজা সরল ভাষায় হবে, গল্পের মতো। ঠিক দেখো আমি যেভাবে বললাম যে লেখক দেখতে পেলেন কোনো একজন প্রবাসী অসুস্থ ব্যক্তিকে পদ্মার নদীর ধারে, সে পড়ে আছে, তাকে কেউ স্পর্শ করছে না। তার কারণ হচ্ছে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তাকে কেউ স্পর্শ করছে না, কারণ সেই অজ্ঞাত পরিচয়, সে প্রবাসী বলে সে হচ্ছে অজ্ঞাত পরিচয়, সেই ব্যক্তিকে আশ্রয় দিলে কি হবে, তার জাত যাওয়ার ভয় থাকবে, তার নিজের গৃহে সে আশ্রয় পাবে না, জাত যাওয়ার ভয় থাকবে তার। এই যে সকলে তার সে পুণ্য, শত শত পুণ্যকামী ব্যক্তি সে বিশেষ দিনে জলে ডুব দিয়ে শুচি হবার চেষ্টা করছে, শুচি হবার জন্য চলেছে, তাই তো? মানে এক কথায় তার পুণ্যত্ব অর্জন করবার জন্য, এখানে শুচি বলতে সে পুণ্যত্ব অর্জন করতে চাইছে। এবার সেই অজ্ঞাত কুলশীল পীড়িত মানুষের সামান্যতম সেবা করলে কি হবে, জাত অশুচি হবে, তার মানেই হচ্ছে তার জাত চলে যাবে, জাত যাওয়ার ভয়ে কেউ তাকে আশ্রয় দিল না নিজের গৃহে। এখানে কি হলো, মনুষ্যত্ব, এই যে লাইনটা এখানে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে যে মানব জাতীয়তার চেয়েও এখানে বড় হয়ে গেছে কি না জাত, জাত শব্দটা। অর্থাৎ কি না, এই মানব জাতীয়তার আমরা যদি এটাকে একটা প্রতিশব্দ করি, এটাকে আমরা মনুষ্যত্ব বোধ করতে পারি, যে যেখানে মনুষ্যত্ব বোধের ঊর্ধ্বে হয়ে গেছে কি জাত বলতে আমরা এখানে কোনটা বোঝাবো, এখানে কোনটা মেনলি বোঝানো হয়েছে, এখানে হচ্ছে ধর্মীয় উপাচার, ধর্মীয় আচার উপাচার এইগুলো অনেক বেশি হয়ে গেছে, বা রীতিনীতি এগুলো অনেক বড় হয়ে দাঁড়ানো। কোনো মানুষ অজ্ঞাত অস্পৃশ্য ব্যক্তির সেবা করলে তাকে কি করা হতো, তাকে এই এত কিছু তো আমরা লিখতে পারবো না, সে বারুণী স্নান ঘাটে অর্থাৎ কিনা গঙ্গার জলে তাকে স্নান করার অধিকার দেওয়া হতো না, তাকে শাস্তি দেওয়া হতো, তাকে প্রায়শ্চিত্ত করতে হতো, তাকে দণ্ড মেনে নিত, কারা দিত, পুরোহিতরা দিত। তাহলে এটাকে আমাদের এক লাইনে করতে হবে পুরো গল্পের মতো করে, যে কোনো মানুষ সেই অজ্ঞাত অস্পৃশ্য ব্যক্তির সেবা করলে তাকে সাজা স্বরূপ প্রায়শ্চিত্ত করতে হতো, তাকে সাজা স্বরূপ প্রায়শ্চিত্ত করতে হতো। মানে এখানে প্রায়শ্চিত্তটা হচ্ছে তার সাজা, সাজা স্বরূপই তো এটা দেওয়া হতো, দণ্ডনীয় করা হতো, প্রায়শ্চিত্ত করা হতো, এটাই হলো মূল বিষয়। তাহলে আমি আরো একবার বলছি, এটা জিসটা মোটামুটি ভাবে বললাম, এবার কোথায় কোথায় বাক্যগুলো কিভাবে চেঞ্জ হয়েছে সেটা বলছি। ফার্স্ট অফ অল মোট শব্দটা দেখে নিলে কতগুলো হলো সেটা দেখলে, উত্তর কিন্তু সেটা লিখতে হবে, উত্তরে খুব বড় জোর হলে 45টা শব্দের মধ্যেই আনতে হবে, তার থেকে কিন্তু বেশি লেখা যাবে না, তার থেকে বেশি লেখা যাবে না। আচ্ছা, এবারে ফার্স্টে আমাদের কি করতে হবে, যখনই আমি বিষয়টা বুঝে গেছি তখনই সেটা থেকে আমরা একটা টাইটেল বা শিরোনাম কিন্তু আন্দাজ করতে পারছি। তাহলে শিরোনামটা আগে বসিয়ে দেবে। শিরোনাম এখানে কি কি হতে পারে, এখানে শিরোনাম হতে পারে যে একটা হলো তুমি মানবতা বোধ, তার সঙ্গে কন্ট্রাস্টে একটা দিয়েছো ধর্মীয় রীতিনীতি, অর্থাৎ মানবতা বোধ মানে একদিকে তুমি মানবতা বোধকে দেখাচ্ছ, অন্যদিকে ধর্মীয় রীতিনীতিকে দেখাচ্ছ, মানবতা বোধ বনাম ধর্মীয় রীতিনীতি, এটা একটা করতে পারো। অথবা মানুষের ধর্ম বনাম ধর্মীয় সংস্কার, কোনটা বড়, মানুষের ধর্ম বড় নাকি ধর্মীয় সংস্কার বড়, এটাই। ম্যাম আমি দিছিলাম সেবাই পরম ধর্ম, ওরম হবে? সেবাই পরম ধর্ম হবে। আসলে সেবা পরম ধর্ম দিলে এখানে যেহেতু ওই মানে কি বলবো, যেহেতু এখানে সেবাটাকে বেশি, সেবার থেকে এই যে সূচি অসুচি ব্যাপারটাকে বেশি করে দেখানো হয়েছে, ওই ব্যাপারটা আসবে না, ওই কারণে এটা না দিয়ে মানে হ্যাঁ, ওটার সঙ্গে এটাকে রাখতেই হবে, মানে মনুষ্যত্ব বোধের বা সেবার সঙ্গে কন্ট্রাস্ট করে তোমাকে ওই ধর্মীয় রীতিনীতি এই বিষয়টা রাখতে হবে। ঠিক আছে। আসলে যেটা আপনি বললেন না যে সূচি অসুচি, হুম, ওটা আসলে মানে সম্ভব এটা আর একবার চেষ্টা করি। ফার্স্ট বাক্যটা কিন্তু তার ইনার মিনিংটা ঠিকভাবে দাঁড়ায়নি, মানে এখানে, অনেক বড়। হ্যাঁ এখানে হুম। কিন্তু ওই রুগ্ন ব্যক্তির কথা এটা নেই, এই জায়গাটাকে নিয়ে আসতে হবে। না, নাই ওটা।
একদম নেই। তাহলে এই জায়গাগুলো এটাকে কারেকশন করতে হবে। মানে ওই পুরো জিনিসটাকে একটা লাইনের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এটাকে একদম সহজ করে করতে হবে যে যেটা হচ্ছে যে ওই যে বিদেশি রুগ্ন ব্যক্তি, একদিন লেখক দেখলেন যে একজন প্রবাসী একজন প্রবাসী ব্যক্তি অসুস্থ হয়ে পদ্মার তীরে পড়ে থাকলেও কোনো ব্যক্তি তার শুশ্রূষা করলো না। ঠিক আছে, এই জায়গা থেকেও শুরু করতে পারো, এটা এইভাবেও করা যায়। আরেকটা হলো যে যেখানে শুধুমাত্র ওই মনুষ্যত্ব বোধের ঊর্ধ্বে ধর্মীয় আচার বড় হয়ে দাঁড়িয়েছে, এই ব্যাপারটাও করতে পারো, এটাকেও প্রথমে আনতে পারো। কিন্তু আমার মনে হয় যে সেটা না এনে বিষয়টাকেই, কারণ বিষয়ের বাইরে যাওয়া কখনোই উচিত নয়। প্রবাসী ব্যক্তিটাকে নিয়ে আসা ভালো। হ্যাঁ, প্রবাসী ব্যক্তি অসুস্থ হয়ে লজিক্যাল পদ্মার আসা তীরে ভালো, হ্যাঁ পড়ে ওটা দেখতে থাকলেও লেগেছে। কোনো ব্যক্তি তার শুশ্রূষা করলো না। এখানে শুশ্রূষা মুমূর্ষু ব্যক্তির তাকে শুশ্রূষা, এখানে একটা আছে না শব্দ, যে দেখো এই যে কেউ ছুলো না, এক কথায় সেই ব্যক্তির তো দরকার, সে তো পীড়িত, সে তো অসুস্থ, কিন্তু তাকে কেউ শুশ্রূষা করলো না। এই যে নদীর ধারে পড়ে আছে, এত তো আমাদের লেখার কোনো জায়গা নেই, তখন কোনো একটা যোগ ছিল, মানে কোনো একটা অনুষ্ঠান ছিল, সব মানুষ পুণ্যত্ব অর্জন করবার জন্য এই ডুব দিতে যাচ্ছিল, কিন্তু কেউ তাকে ছুঁলো না। এই পুরো জায়গাটা, এতটা তো আমাদের লেখার কোনো স্কোপই নেই। তো আমরা যেটা করব, যে পদ্মার তীরে পড়ে থাকলেও কোনো ব্যক্তি তার শুশ্রূষা করবে। কেন করলো না? কারণটা হচ্ছে যে যদি তাকে ছুঁতো, সেই অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে যদি স্পর্শ করত, তাহলেই সে অসুচি হতো, তাকে সূচি হতে হবে জলে ডুব দিলে। তার কারণটা হচ্ছে জাত যাওয়ার ভয়। আমরা তো এটাই বলি যে জাত চলে যাবে, তাই না? বিদেশিদের বলতো, তখনকার দিনে কি বলতো মনে আছে? মেলচ্ছ জাত বলতো বিদেশিদের, তাই তো? পুরোনো দিনের মানুষরা, আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি না এই শব্দটা। মিলেচ্ছ, হ্যাঁ। হ্যাঁ, তো এটাই বলা হতো। তো এই জন্য মানে হ্যাঁ। কি জাত চলে যাবে, তো জাত যাওয়ার ভয়ে কেউ তাকে আশ্রয় দিল না নিজের গৃহে, কেউ তাকে আশ্রয় দিল না নিজের গৃহে। এখানে মনুষ্যত্ব বোধের ঊর্ধ্বে কি দাঁড়ালো? উঠে ধর্মীয় আচার বড় হয়ে দাঁড়ালো। এবং কোনো মানুষ যদি সেই অজ্ঞাত, এই যে অজ্ঞাত বা অজ্ঞাত মানে কোনো নাম পরিচয়হীন ব্যক্তির, যদি তাকে সেই অস্পৃশ্য ব্যক্তির সেবা করলে তাকে সাজা স্বরূপ কি হতো? প্রায়শ্চিত্ত করতে। একদম সোজা সরল ভাষায় লিখতে হবে। আর এখানে বারুনি মানে ওই গঙ্গায় স্নান করা যাবে না, এসব কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, রৌনক কি বুঝতে পেরেছো একটু? হ্যাঁ ম্যাম, পেরেছি। লিখতে হবে, লিখলে আরো বেশি হবে। ম্যাম বলছিলাম শিরোনামটা তো তো কোনো রকম আমরা আন্ডারলাইন করব না, তাই তো? সেম কালিতে লিখবো তো প্যারাগ্রাফটার শিরোনামটা? না না, ব্ল্যাক কালিতে করে আন্ডারলাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে ম্যাম। আর শিরোনামটা যদি খোপও দেয়, শিরোনামটা কখনো খোপের মধ্যে লিখবে না, ওটা ওপরেই লিখবে, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, ও ব্ল্যাক আর কালি। ম্যাম শিরোনামটা অন্য কোনো ম্যাম আপনার কালিতে দিয়ে মানে আন্ডারলাইন করলে কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, শুধু লাল আর সবুজ কালি ব্যবহার করবেন। হ্যাঁ ম্যাম, সরি ম্যাম, বাফারিং হয়ে গেল, শুনতে ম্যাম পেলাম না। বলছি 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 হ্যাঁ বলছি, শুনছি সবার কথা। লাল আর সবুজ কালি, রেড এন্ড গ্রিন ইউজ করবে না, ব্ল্যাক আর ওকে ব্লু ম্যাম। ইউজ করবে। ওকে ম্যাম। হ্যাঁ, এবার বলো কি হয়েছে। ম্যাম আপনার কাছে ওই খোপ কাটার ব্ল্যাঙ্ক। এই যে এর উত্তরটা এবার করে দিচ্ছি, ঠিক আছে? আগের সপ্তাহে যে প্রতিবেদনটা দিয়েছিলাম, সেটা ছিল পরিবেশ দূষণে জনসচেতনতা। এখানে মূল বিষয়টা হচ্ছে পরিবেশ দূষণ কিভাবে হলো, কটা দূষণ আছে, এসব লেখার কথা আমি বলিনি। এখানে যেটা বলেছি যে জনসচেতনতা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা, বা তার জন্য কি কি পদক্ষেপ সরকারের তরফে গ্রহণ করা হচ্ছে, প্রশাসন থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, মানুষের সচেতনতা কিভাবে বাড়ানো যায়, প্রশাসনের থেকে এবং সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, জনসচেতনতা মানুষের কাছে কিভাবে বার্তা দেওয়া হচ্ছে যে কিভাবে পরিবেশ দূষণ আটকানো যাবে, এটা নিয়ে কিন্তু এই প্রতিবেদনটা, ঠিক আছে? ফার্স্টে হলো যে কোনো আমরা প্রতিবেদন লিখবো, এই বিশেষ সংবাদদাতা লিখবো বা
নিজস্ব সংবাদদাতা লিখবো। কোন স্থানের নাম লিখবো না, ক খ গ লিখবো, তারিখে 1 2 3 লিখবো, কোনো তারিখ দেব না। আচ্ছা, যখনই এই পরিবেশ দূষণ ব্যাপারটা এসছে, আমরা সকলেই জানি 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, তাই তো? 5th জুন বিশ্ব পরিবেশ দিবস। তাহলে আমরা সেটাকে আমাদের লেখার মধ্যে তুলে আনবো, যে কিভাবে এই যে জনসচেতনতা জাগানোর যে প্রয়াস সরকারের তরফে গ্রহণ করা হয়েছে, সেটা কোন দিন গ্রহণ করা হয়েছে না, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। মাত্রাতিরিক্ত দূষণ, সবুজায়নে ঘাটতি, যার ফলে কি হচ্ছে, বিশ্ব জুড়ে মানুষের বাসযোগ্য পরিবেশের উপরে আঘাত এনেছে। পরিবেশবিদদের মতে বিশ্ব উষ্ণায়ন, আবহাওয়ার খামখেয়ালিপনা, বৃষ্টিপাতের এটা ঘাটতি হবে, বৃষ্টিপাতের ঘাটতি, তীব্র জলসংকট সেই আঘাতের ইঙ্গিত। তার কারণটা কি না, দূষণ। আমরা প্রথমেই কি লিখছি যে আমরা দূষণের প্রভাবে কি কি দেখছি। তার কারণ হলো ফার্স্টে আমাদের এটা মানুষকে মানুষকে সচেতন হতে হবে কেন। আজকে এই যে উত্তরবঙ্গে এই যে ভেসে যাচ্ছে বা এই যে পাহাড়ে ধস নামছে, তার কারণ তো অবশ্যই যে পরিবেশের উপরে পরিবেশের তো একটা ভারসাম্য থাকে। সেই ভারসাম্য, পাহাড়কে অনর্গল কেটে সেখানে বিভিন্ন কি বলবো রিসর্ট তৈরি করা হচ্ছে, হোমস্টে তৈরি করা হচ্ছে, মানে রিসর্ট গুলো তৈরি করা হচ্ছে, এবং যার ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। পাহাড় কেটে দেওয়া হচ্ছে, তার ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে, এবং উত্তরাখণ্ডের পরিস্থিতি আজকে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় দেখা গেছে। এইটাই এখানে আমি যখন জনসচেতনতা ক্রিয়েট করব, তো কেন ক্রিয়েট করব, কি হচ্ছে চারপাশে সেটা নিয়ে তো মানুষকে আগে জানাতে হবে। তাহলে লেখার মধ্যে এট ফার্স্ট সেই অংশটা উঠে আসবে, যে যেখানে আমি কেন জানাচ্ছি, কেন জনসচেতনতা জাগানো প্রয়োজন। ফার্স্ট প্যারা, পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে, কি কি ক্ষতি সাধন হচ্ছে, যে যার জন্য এটা দরকার। তাহলে কি কি হচ্ছে, মাত্রাতিরিক্ত দূষণ হচ্ছে, সবুজায়নে ঘাটতি হচ্ছে, যা মানুষের বাসযোগ্য পরিবেশের উপর আঘাত হানছে, বিশ্ব উষ্ণায়ন, প্রচন্ড গরম হচ্ছে, আবহাওয়ার খামখেয়ালিপনা, এইগুলো এখন যা যা হচ্ছে, এই যে মেঘ ভাঙা বৃষ্টি, কিছুদিন আগে আমাদের পুজোর জাস্ট দ্বিতীয়া তৃতীয়াতে কলকাতায় হলো, আবার আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আনতে পারো লেখার মধ্যে, ঠিক আছে? বৃষ্টিপাতের ঘাটতি, আবার কোথাও কি বলবো মেঘ ভাঙা বৃষ্টি বা হঠাৎ বৃষ্টিতে কি বল পরিবেশের মানে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, তীব্র জলসংকট সেই সমস্ত আঘাতেরই ইঙ্গিত দিচ্ছে। জেলায় বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচির মাধ্যমে, তার ফলে কি হচ্ছে, বলছে না গাছ লাগাতে হবে, গাছ লাগালে পরিবেশের মধ্যে বৃক্ষরোপণ করলে তবেই আমাদের পরিবেশের মধ্যে সেই কি বলবো পরিবেশের ভারসাম্যটাকে বজায় রাখতে পারবো। তাহলে বিশ্ব পরিবেশ দিবসে সেই পরিবেশকে বাঁচাতে সেটাকেই মানে এই তৎক্ষণাৎ কর্তব্য বলে মনে করানো হচ্ছে, এবং প্রথমে এই কার্যে কাদেরকে ব্যবহার করা হচ্ছে না, সহনাগরিকদের, শহরের বা গ্রামের সহনাগরিকদের ব্যবহার করা হচ্ছে, পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে, পড়ুয়া শিক্ষার্থী লিখতে পারো, ঠিক আছে? বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করা হচ্ছে, এগুলো লিখতে। তাহলে ফার্স্ট প্যারাতে তাহলে আমাদের কি করতে হলো, যে পরিবেশ দিবসে সেই কারণেই জনসচেতনতা বৃদ্ধিতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। হলো। সেকেন্ড প্যারাতে আমাদের কি হচ্ছে, যে সবুজায়নের লক্ষ্যে এবং বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে রাজ্যের বেসরকারি কি কি পদক্ষেপ গ্রহণ করছে। এক হচ্ছে বেসরকারি কলেজগুলোতে বৃক্ষরোপণ হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, গাছপ্রেমী যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, গ্রুপ লিখতে পারো, সংস্থা লিখে দিও এখানে, ঠিক আছে? গ্রুপটা করা দরকার, সংস্থা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কিত পথ পরিক্রমা হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন র্যালি করা হয়, সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড এগুলো ব্যবহার করা হয়।
নাম দেওয়া হয়েছিল এই যে গ্রিন র্যালি। অংশগ্রহণ করেছেন যেখানে শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা। এই জায়গাগুলো এইভাবে লিখতে হবে, ঠিক আছে। গাছ লাগানো হয়। জল জীবন মিশনের পক্ষ থেকে, যে জল জীবন মিশন, এটা একটা কি না প্রকল্প সরকারের, যার পক্ষ থেকে পরিবেশ সচেতনতায় জলের অপচয় বন্ধে নাটিকা মানে নাটক আয়োজন করা হয়েছিল। প্লাস্টিক, এবারে আমরা আসি সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবসময় বলি যে বিভিন্ন দোকানগুলোতে আজকাল প্লাস্টিক দেওয়া বারণ, ঠিক আছে। প্লাস্টিক বজ্রের বিপদ সম্পর্কে লোককে জানানো। আমরা জানি প্লাস্টিক পচে না, তাই না? কোনো একটা ধরো জমা কোনো একটা নর্দমা বা কোনো নালার মধ্যে যদি প্লাস্টিক আটকে যায়, দেখবে কি অবস্থা, ওটা নষ্ট হয় না, জায়গাটাকে কিন্তু নষ্ট, ওটাকে বের করতেই হয়, কারণ জল নইলে ওই জায়গাটাতে জমে যায়, তখন আর জল পাস করে না। এই জায়গাগুলো খুব দরকার। প্লাস্টিক বজ্রের যে বিপদ সেটা সম্পর্কে সচেতনতার আরো বেশি করে প্রসার হওয়া। চারদিকে ক্রমাগত প্লাস্টিকের রমরমা। প্লাস্টিক দূষণ সম্পর্কে রাজ্য সরকারের তরফে প্রচার করা। এই যে কেন প্লাস্টিক বন্ধ করতে হবে, প্লাস্টিক না বন্ধ করলে কি হবে, সেই জায়গাগুলো এই মাঝখানের যে প্যারাটাতে আছে সেখানে লেখা যেতে পারে। অর্থাৎ এই প্যারাটাতে হচ্ছে যে সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ বা এই ধরনের জনসচেতনতা জাগানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাই প্লাস্টিকের দূষণ সম্পর্কে রাজ্য সরকারের তরফে বিশেষ সচেতনতা বার্তা পরিকল্পনা করা হয়েছে। কে বলেছেন না রাজ্যের পরিবেশ মন্ত্রী। কোনো মন্ত্রীর নাম দেওয়া যাবে না, তার সাংবিধানিক পদটার নাম দেওয়া যেতে পারে, ঠিক আছে। এই জায়গায় মুখ্য বনপাল আমরা জানি যে যিনি বিভিন্ন মুখ্য বনপাল যিনি হচ্ছেন একজন আইএএস অফিসার বা ডব্লিউবিসিএস অফিসার। পড়ুয়াদের বললেন যে জীবনকে বাঁচিয়ে রাখতে হলে পৃথিবী সবুজ করতে হবে, তার কথাটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বা পরিবেশ দপ্তরের যে সচিব, তার তার কথা গুরুত্বপূর্ণ। মুখ্য বনপালই এক্ষেত্রে হবে, ঠিক আছে। জীবনকে বাঁচিয়ে রাখতে, অর্থাৎ লাস্ট প্যারাটাতে কি হবে, সরকারি আধিকারিকদের বক্তব্য, কোনো নাম দেওয়া যাবে না, পদটার নাম দেওয়া যাবে, ঠিক আছে। সরকারি আধিকারিকের বক্তব্য, প্রশাসনের পদক্ষেপ। এখানে কি করা হচ্ছে না প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস দিনটিকে পালন করা দরকার। এখানে পরিবেশের প্রতি কিভাবে সচেতনতা, এখনো পর্যন্ত মানুষের মনে সচেতনতা গড়ে ওঠেনি। মানুষকে জমি সংরক্ষণ করতে হবে, জল সংরক্ষণ করতে হবে, বায়ু দূষণ বন্ধ করতে হবে। এইখানে যেটা বলছিলাম যে পরিবেশ দপ্তরের যারা প্রধান সচিবরা রয়েছেন, মুখ্য সচিব যিনি অতিরিক্ত মুখ্য সচিব, তিনি জানাচ্ছেন যে সুন্দরবনের মতো যে সমস্ত এলাকা রয়েছে সেখানে পরিবেশ যথেষ্ট স্পর্শকাতর, সেই সমস্ত স্পর্শকাতর এলাকায় প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ করে দিতে হবে। সারা রাজ্যে 27টি বেআইনি প্লাস্টিক উৎপাদনকারী ইউনিট বন্ধ করা হয়েছে। অর্থাৎ প্লাস্টিক উৎপাদন বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেগুলো এইভাবেই জনসচেতনতা বিষয়টাতে লিখতে হবে। তাহলে এটা হলো পরিবেশ দূষণে জনসচেতন। বারবার বলছি যখন প্রতিবেদন লিখতে হবে একদিনে হবে না, প্রতিবেদন লেখার আগে 3টে প্যারা তো করছো, 3টে প্যারার কি কি লিখতে চাও সেটা একটা রাফ ওয়ার্ক করো আগে। তুমি 3টে প্যারাতে কি কি পয়েন্টস দিতে চাও তার আগে একটা রাফ ওয়ার্ক করো নিজের খাতায়, তারপরে প্রতিবেদনটা লিখো, দেখো অনেক বেটার হবে আগের থেকে লেখাটা। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। রৌনক বোঝা গেছে? হ্যাঁ ম্যাম বোঝা গেছে। আচ্ছা এবারে এসো আজকেরটা যেটা দিয়েছিলাম লাস্ট দিনে। এই ব্রত কথার ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। হ্যাঁ, ব্রত কথাটা কেউ করেছো কিনা আমি জানি না। ম্যাম পড়েছিলাম বাট আমি বুঝতে পারছি না ওটা কিছু। হ্যাঁ যথেষ্ট টাফ, ওয়ার্ড লিমিটে আনাটাও খুব টাফ।
বিষয়টা ইজি, দেখ বলছি কেন। ব্রত কথা মানে কি, আমরা যে সমস্ত পালা পার্বণ করি সেইগুলো। আচ্ছা, ব্রত কথা ব্যাপারটা কিন্তু আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার, যে আমরা দেখতে পাই যে গ্রামের দিক, মানে গ্রামের দিকে হোক বা শহরের দিকে হোক, গ্রামের দিকে হোক বা শহরের দিকে হোক, বিশেষ করে গ্রামের দিকে যারা মহিলারা রয়েছেন তারা সারা বছর ধরে কিছু ব্রত পালন করেন, ইতু পুজো করেন, কেউ ওই নবান্ন অঘ্রাণ মাসের সংক্রান্তি তখন কিন্তু মানে ব্রত কথা পালন করেন। তো এগুলো কি মূল বিষয়টা হচ্ছে এটাই, যে এটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে করা হয় না, ভগবানকে রাখা হয়, কিন্তু মূল উদ্দেশ্য ভগবান নয়, সকলের পরিবারের সকলে যারা রয়েছে ব্যক্তি বা সর্বোপরি বিশ্ব সংসার মানে সমাজ কল্যাণ যেন ভালো থাকে, তাদের যাতে সমৃদ্ধি হয়, সেইগুলো আহ সেইগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্রত কথার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে সকলের সকলের ভালো করা, সেটাই হলো মূল উদ্দেশ্য। এখানে সেটাই বলছে যে ব্রত বলতে আমরা যা কিছু বুঝি, পৃথিবীর জন্য কোন দেশে ঠিক এমন জীবন সংলগ্ন মিশ্র আচরণগুচ্ছ পালিত হয় কিনা জানি না। তার মানে আমি প্রথম বাক্যটাতেই এটা বলতে পারি যে পৃথিবীর অন্যান্য দেশে ব্রত কথা আছে কিনা বা ব্রত পালন করা হয় কিনা সে বিষয়ে কি বলবো সংশয় আছে। ঠিক আছে, জানি না মানে সংশয় আছে। ব্রত তার মানে ব্রত কথা শুধুমাত্র কোথায় পালন করা হয়, আমাদের বঙ্গদেশে বা বাংলাদেশে, বাংলাদেশে বা বঙ্গদেশ, ঠিক আছে, বা বাংলা, তোমরা এখানে বঙ্গদেশ ব্যবহার করবে অথবা বাংলা ব্যবহার করবে, বাংলাদেশ ইউজ করবে না। ব্রতের মধ্যে প্রধান কোনো দেবদেবীর পুজোর বিষয় থাকে না, মানে ব্রত কথার মূল উদ্দেশ্য মানুষের ভালো করা, তার কল্যাণ করা, কোনো দেবদেবীকে এখানে আলাদা করে পুজো করা হয় না। তবে কি করছে বলছে যে বাঙালির ব্রতে শিব মাঝে মধ্যে থাকেন, শিব ঠাকুর, কারণ শিবের কথা আলাদা, কারণ তার আলাদা আলাদা ভূমিকা রয়েছে। একদিকে তিনি দেবাদিদেব, মানে তিনি সকলের সমস্ত দেবতাদের দেবী দেব, ত্রিলোকপতি, স্বর্গ মর্ত পাতালের তিনি হচ্ছেন প্রধান নটরাজ, তার এতগুলো ভূমিকা রয়েছে। আবার তিনি উদাসীন, তিনি গাঁজা খান, এই সমস্ত সন্ন্যাসীর ভাব রয়েছে, আবার তিনি গৃহস্থ, তিনি সংসার যাপনও করেছেন। তাই এতগুলো চাই সব শিব এক কি না তা কেই বা জানি, মানে শিবের এই যে এতগুলো ভূমিকা রয়েছে, তাই জন্য শিবকে অনেক সময় ব্রত কথাতে পালন করা হয়ে থাকে বটে। এবার আমার প্রশ্ন হলো এই সব জিনিস আমাদের লেখার মধ্যে আসবে না, কারণ একটা জিনিস, একটা নিয়ম মানতে হবে, ভাবার্থতে কোনো উদাহরণ, বর্ণনা, কোনো প্রাকৃতিক বর্ণনা, আচ্ছা কোন লেখকের বিশাল বড় উক্তি অর্থাৎ কিনা কোটেশন, এগুলো দেওয়া যায় না। তাহলে ভাবার্থতে কি কি দেওয়া যাবে না, কোনো উদাহরণ দেওয়া যাবে না, কোনো প্রাকৃতিক বর্ণনা, প্রাকৃতিক বর্ণনা এগুলো কিছু দেওয়া যাবে না। লেখকের উদ্ধৃতি, ঠিক আছে, লেখকের উদ্ধৃতি, লেখকের উদ্ধৃতি এগুলো এই সমস্ত ব্যবহার করা যাবে। কিন্তু সব ব্রত কথারই মূল কথা মানে কল্যাণ আর সমৃদ্ধি কামনা। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে কল্যাণ করা, মানুষের হিত করা, হিত সাধন করা, সেটাই তো কল্যাণ করা, তাই না? এই যে শব্দগুলো বলছি না, এগুলো মাথায় রাখো। কল্যাণের তোমার কি বলে সমার্থক শব্দ হচ্ছে হিত সাধন করা, সমৃদ্ধি কামনা। সমৃদ্ধি শব্দটার আমরা বলতে পারি যে একটা হচ্ছে তোমার প্রাচুর্য, একটা হচ্ছে ঐশ্বর্য, এগুলো হলো এর প্রতিশব্দ, মাথায় রেখে। কখনো হয়তো বা একেবারে সংকীর্ণ আত্মসুখের প্রার্থনা কোনো চিন্তিত বিপন্ন অস্তিত্বের পক্ষ থেকে, মানে অনেক সময় মানুষ কি করে, তার শুধুমাত্র সংকীর্ণ মানে নিজের কথা ভাবে, নিজের কথা ভেবে প্রার্থনা করে, বিপন্ন কোনো অস্তিত্বের মানে কোনো জায়গা থেকে সে হয়তো বিপন্ন হয়েছে, তার অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে, তো সেই জায়গা থেকে সে তখন নিজের কথা ভাবে, সেই কারণে ব্রত পালন করে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসবের ঊর্ধ্বে গিয়ে মানুষ সকলের জন্য বৃহত্তর সংসারেরই কল্যাণ কামনা থাকে
ব্রত কথায়। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট প্যারা থেকে কি পেলাম? ফার্স্ট প্যারা থেকে এটাই পেলাম, ব্রত কথা পৃথিবীর অন্য কোনো দেশে পালন করা হয় কিনা সেই বিষয়ে সংশয় আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ব্রত কথা পৃথিবীর সব দেশে পালন করা হয় না। আচ্ছা, এবারে হচ্ছে যে বঙ্গদেশে বা বাংলাদেশে বা বাংলায় ব্রত পালন আমাদের এই যে দেশে মানে বঙ্গদেশে বা বাংলায় এই যে ব্রত পালনের যে রীতি সেটা সম্পূর্ণ স্বতন্ত্র, কারণ এই রীতি আর অন্য কোনো জায়গায় কিন্তু পালন করা হয় না। এই রীতি ঠিক এইভাবে অন্য কোনো জায়গায় পালন করা হয় না, সম্পূর্ণ স্বতন্ত্র। এটাতেই বোঝাতে পেরেছি। এবার ব্রত কথার উদ্দেশ্যটা কি সেটা দেবে। উদ্দেশ্যটাই হচ্ছে যে ব্যক্তি স্বার্থ মানে শুধুমাত্র দেবতার পুজো নয়, কি করা না প্রিয়জনের সুখের কামনা করা, প্রিয়জনের সুখ কামনা করা। আচ্ছা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থ মানে নিজের আত্মসুখের কথা অবশ্যই ভাবা হয়, কিন্তু তার থেকে ঊর্ধ্বে উঠে সকলের জন্য বৃহত্তর বা বৃহৎ সমাজ সংসারের কল্যাণ ভাবনাই ব্রত কথায় থাকে। তাহলে এই পর্যন্ত শুধুমাত্র এই ফার্স্ট প্যারা থেকে আমরা এইটা পেলাম। এবার একটা কথা বলতে ভুলে গেছি, এই টোটাল যে ভাবার্থটা রয়েছে সেটা 165 ওয়ার্ডস এর রয়েছে। এটাকে তোমাদেরকে 55 থেকে ম্যাক্সিমাম 60-এ নামাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, কারণ এটা নামবে না, প্রত্যেকটা ওয়ার্ড তো আমাদেরকে এখানে আনতে হবে। তাই জন্য ম্যাক্সিমাম 55 থেকে 60-এর মধ্যে তোমাদেরকে নামাতে হবে। মূল ওয়ার্ড রয়েছে আমি যতটুকু গুনেছি 165। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্যারায় প্রথমেই লিখবে যে ব্রত কথা পৃথিবীর অন্যান্য দেশে আছে কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে। বাংলায় বা বঙ্গদেশে ব্রতর যে ব্রত কথা যে ব্রত যে পালন সেটা সম্পূর্ণ স্বতন্ত্র রীতিতে হয়। দুটো সেকেন্ড বাক্যটা হলো, তাহলে প্রথম বাক্য এইটা, সেকেন্ড বাক্য এইটা। সাধারণত শুধুমাত্র দেবতার পুজো নয়, ব্রত কথার মূল উদ্দেশ্য দেবতার পুজো নয়। তাহলে উদ্দেশ্যটা কি না প্রিয়জনের সুখ কামনা করা। এই যে আমরা সবসময় বলি প্রিয়জনের সুখ কামনা করাটাই হচ্ছে মূল বিষয়, অর্থাৎ ব্যক্তি স্বার্থ। ওই যে আত্মসুখের প্রার্থনা বলেছে, অর্থাৎ কিনা আত্মসুখের প্রার্থনা, আত্মসুখের উপরে ঊর্ধ্বে উঠে কি করতে হবে না বৃহৎ সংসারের কল্যাণ ভাবনাই কিন্তু ব্রত কথাতে থাকে। বৃহৎ সংসার, বৃহত্তর সংসার বা বৃহত্তর জগৎ বা বৃহত্তর, এখানে সংসার আছে তো এখানে করো যে সমাজ, বৃহত্তর সমাজ সংসারের কথাই কল্যাণ, মঙ্গল কামনা মানে কল্যাণ চিন্তাই কিন্তু থাকে বা কল্যাণ ভাবনা থাকে। মঙ্গল কামনার এখানে এটা করো কল্যাণ ভাবনা। কল্যাণ ভাবনাটাই হচ্ছে মঙ্গল কামনার এখানে প্রতিশব্দ। ঠিক আছে, যে যে প্রতিশব্দগুলো বলছি খেয়াল রাখো। এই প্রাচুর্য ঐশ্বর্য ব্যাপারটা এর পরেই আসবে। এই অবধি বলো কারোর অসুবিধা হয়েছে কিনা? দেবী দেব দেবীটাকে দেবতা করে দাও। আচ্ছা, এই আত্মসুখটাকে ব্যক্তি স্বার্থ করে, ঠিক আছে, বুঝতে পারছিলাম, লিখতে পারি। আত্মসুখ মানে নিজের সুখের চিন্তা করা, অর্থাৎ ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করা। আমরা যখনই নিজের কথা চিন্তা করি সেটাকে আমরা স্বার্থপরতা বলি, তাই না? স্বার্থের, নিজের স্বার্থের কথা ভাবা। এই জায়গাগুলো দরকার। ফার্স্ট প্যারাটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে এখনো পর্যন্ত? বুঝতে পেরেছো তো সবাই? সেকেন্ড প্যারাটাতে যাব? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, মনীষা, পায়েল, মনীষা এবার বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। সেকেন্ড প্যারাটাতে দেখো, সেকেন্ড প্যারাটাতে বলছে, আচ্ছা যখন আমাদেরকে কোনো বুঝতে না পারলে বলবে, আমি বারবার বলবো, কোনো অসুবিধা নেই। সেকেন্ড প্যারাটাতে বলছে যে আচ্ছা যখন দেখবে কোনো ভাবার্থতে দুটো প্যারা দিয়েছে, তাহলে কি আমরা দুটো প্যারাতে আলাদা আলাদা করে উত্তর লিখবো? না, ভাবার্থ সবসময় কোনো প্যারাতে উত্তর লেখা হবে না, একটাই প্যারা, মানে একটাই পুরো গদ্যের মতো লিখতে হবে। ঠিক আছে,
পুরো 55টা ওয়ার্ড একসাথেই লিখতে হবে, 55 থেকে 60টা, কোনো আলাদা প্যারা করা যাবে না। বাংলার সমস্ত সমৃদ্ধি ও শ্রী, একটু আগে সমৃদ্ধি বলেছি, সমৃদ্ধির প্রতিশব্দ কি বলেছি, ঐশ্বর্য বলেছি, প্রাচুর্য বলেছি, এইগুলো শ্রী মানে সৌন্দর্য, তাই তো। দীর্ঘকাল ধরে কার সঙ্গে জড়িত, না কৃষির সাথে। কারণ এই যে ব্রত কথাগুলো পালন করা হয়, এগুলো কখন হয়, আমাদের তো 6টা ঋতু রয়েছে, তো সেই এই যে কালগুলো রয়েছে ঋতুর সঙ্গে জড়িত যে কাল, সেই সমস্ত কালগুলোতেই কিন্তু ফসল উৎপাদন এবং ঋতুচক্র মানে একটা ঋতুর পরিবর্তনের ফলে আরেকটা ঋতু আসছে, ঠিক সেই যে সংক্রান্তিতেই কিন্তু এই সমস্ত ব্রত পার্বণ এগুলো কিন্তু পালন করা হয়। তাহলে আমাদের কি হচ্ছে, কৃষির সঙ্গে আমাদের ব্রত পালনের একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ কিনা কৃষির সাথে বাংলার প্রাচুর্যের একটা যোগ রয়েছে, সমৃদ্ধির যোগ রয়েছে। এবার ঋতুচক্রের ফলে যে উৎপাদিত ফসল, তার সাথে ব্রত পার্বণের উৎসব এবং নকশার সম্পর্ক অটুট, মানে তার উপর বেস করেই এই যে ঋতুচক্রের উপর নির্ভর করেই কিন্তু কি হচ্ছে, ব্রত পালনগুলো উদযাপন করা হয়। আর এখানে আমি নকশা কথাটা কেন এনেছি, না প্রতিটা ব্রতের আলপনা এবং উপকরণ, অর্থাৎ কিনা নকশা। উপকরণকে উপাদান হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু এত লেখার স্কোপই থাকবে না, ওয়ার্ড লিমিট দেখবে বেড়ে যাবে, সেই কারণে ওই নকশাটাকেই রেখেছি, ঠিক আছে। নকশা অর্থাৎ কিনা উৎপাদিত ঋতুচক্রে উৎপাদিত ফসলের সাথে ব্রত পার্বণের উৎসব, ওই উপকরণ উৎসব আর এদিকে আলপনাকে নকশা, এই নকশার কিন্তু একটা যোগ রয়েছে বা সম্পর্ক অটুট, অটুট সম্পর্ক হয়ে গেল এই উপাদানগুলোর সঙ্গে। কৃষি সংস্কৃতিতে জারিত, মানে কৃষি সংস্কৃতি এর সঙ্গে ব্রত পার্বণে যেহেতু কৃষির সঙ্গে একটা মিল রয়েছে, কারণ এগুলো কি নিয়ে আসে, শান্তি আনে, সমৃদ্ধি আনে, কামনা আনে, তার মধ্যে সবচেয়ে বেশি করে যে দেবদেবীর ভাবনা নিহিত হয়ে যায় তিনি হচ্ছেন লক্ষ্মী। অর্থাৎ কিনা এই যে ফসল আমরা ফলাই, যাকে আমরা ঘরে ধানকে আমরা কি করি, লক্ষ্মীর সঙ্গে তুলনা করি, কারণ তাকে শান্তির প্রতীক হিসেবে দেখানো হয়, সমৃদ্ধি ঐশ্বর্যের প্রতীক হিসেবে দেখানো হয়। এই ঐশ্বর্য শব্দটা এই জায়গাতে ব্যবহার করা হবে। তাহলে দেখলে এই সমৃদ্ধি শব্দটাকেই এক জায়গায় আমি ব্যবহার করেছি, এখানে যখন সমৃদ্ধি ব্যবহার করছো তখন সেটা প্রাচুর্য হিসেবে ব্যবহার করছো, আবার যখন তুমি নিচে লক্ষ্মীর কথা বলছো তখন কিন্তু তাকে তুমি ঐশ্বর্যের কথা বলছো। একটাই শব্দ, দুই জায়গায় দুটো অর্থ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা লক্ষ্মীর কথাটাকে কিভাবে আনবো, আমরা তো অনেক, তাহলে কি আমরা বলবো যে কৃষি সংস্কৃতিতে, বা আমরা কি এইভাবে বলবো, বাক্যটাকে এভাবে বললে কিন্তু বিষয়টা ঠিকঠাক থাকবে না, মানে ওয়ার্ড লিমিট অনেকটাই বেড়ে যাবে। এটাকে যদি আমরা এইভাবে বলি যে, যদি হ্যাঁ যেটা এইভাবে যদি এটাকে আমরা বলি যে বাংলার কৃষিকাজে অর্থনীতির সঙ্গে এই যে বঙ্গ সংস্কৃতির এই সমস্ত ব্রত জড়িয়ে আছে, আর কৃষি প্রধান বাংলার ব্রত কথার কেন্দ্রে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়, সেটা কি ঠিক হবে? কেন লক্ষ্মী দেবীকে আরাধনা করা হয়? ঐশ্বর্যের প্রতীক বলেই তো তাকে আরাধনা করা হয়, তাহলে সেটা তো লিখতে হবে যে কেন করা হয়। তাহলে পালা পার্বণে ঐশ্বর্য আর শান্তি, শান্তির প্রতিশব্দ হিসেবে কি ব্যবহার করবে, প্রশান্তি। প্রশান্তি, নির্মলতা, নির্মলতাটা এখানে আর ব্যবহার করা যাবে না, ঠিক আছে, এটা ভুল দাঁড়িয়ে যাবে, তোমরা প্রশান্তিটাকে ব্যবহার করতে পারো। তাহলে ব্রত পালা পার্বণে ঐশ্বর্য এবং প্রশান্তির প্রতীক হিসাবে আরাধ্য হন, মানে আরাধনা করা হয় বা আরাধ্য হন, এক শব্দে একটা শব্দে হয়ে গেল, আরাধনা করা হয় বললে 3টে শব্দ হবে, আর আরাধ্য হন বললে 2টো হবে, তাই একটা কমাতে পেরেছি, আরাধ্য হন দেবী লক্ষ্মী। এটা একটু কঠিন আছে, এটা ঘটনাটা সহজ কিন্তু বুঝিয়ে লেখাটা একটু টাফ। খুব কঠিন লাগলো? আর লেখাটা মুশকিল হয়ে যাচ্ছে এখন না, লেখাটা ঠিক হয়নি যেটা আমরা ট্রাই করি। লেখাগুলো দিও তবু, মানে একটু আমি আগেরগুলো দেখে নিই তারপরে দাও, আর তবু আমি চেক করে দেবো, আর যারা লেখো
অসুবিধা হচ্ছে বলো, আমি আরো একবার রিপিট করে দেবো। তাহলে আমি প্রথম থেকে একবার জাস্ট ওয়ার্ড লিমিট গুলো বলে দিচ্ছি, মানে এই ওয়ার্ড লিমিট বলছি কিভাবে কোনটা কোন বাক্যটা পর পর আসবে সেটা একবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা হবে সেটা হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশে, একদম প্রথম বাক্যটাই এটা হবে, পৃথিবীর অন্যান্য দেশে ব্রত পার্বণ বা ব্রত পালন করা হয় কিনা সেই বিষয়ে সংশয় আছে। প্রথম বাক্যটা এটা হয়ে গেল। সেকেন্ড বাক্যটাতে করতে হবে যে ব্রতের মধ্যে কোনো প্রধান মানে ব্রত শুধুমাত্র বঙ্গদেশে বা বাংলায় ব্রত পালনের স্বতন্ত্র রীতি আছে। দ্বিতীয় বাক্যটা হলো, যেহেতু এখানে বাঙালির কথা বারবার এসেছে, বাংলার কথা এসেছে, সেই কারণে। নাম্বার 3, শুধুমাত্র দেবতার পুজো নয় কমা ব্রতর মূল উদ্দেশ্য বা ব্রত কথার উদ্দেশ্য প্রিয়জনের সুখ কামনা করা। আর একটা হচ্ছে যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জগৎ সংসারের বা বৃহৎ সমাজ সংসারের, তিনটেই হতে পারে, বা জগৎ সংসারের কল্যাণ চিন্তা করা, ঠিক আছে, কল্যাণ চিন্তা করা লিখতে পারো, বা বৃহৎ সমাজ সংসারের কল্যাণ ভাবনা যার মধ্যে থাকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, ব্রত কথা শব্দটা বারবার ব্যবহার না করে ব্রতর আরেকটা শব্দ ব্যবহার করা যেতে পারে, যেটা হচ্ছে সংকল্প। ব্রতর আরেকটা শব্দ ব্যবহার করা যেতে পারে যেটা হচ্ছে সংকল্প। অর্থাৎ কিনা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংকল্পে, মানে ব্রত কথায় বৃহৎ সমাজ সংসারের কল্যাণ ভাবনা থাকে বা জগৎ সংসারের কল্যাণ ভাবনা থাকে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার পরের প্যারাতে আমরা লিখব, কৃষির সাথে একটা অটুট সম্পর্ক রয়েছে কার না প্রাচুর্যের। কৃষির সঙ্গে বাংলার প্রাচুর্যের যোগ রয়েছে। হলো ঋতুচক্রে উৎপাদিত ফসলের সাথে আর ব্রত পার্বণের উৎসব এবং নকশার সম্পর্ক অটুট। ঋতুচক্র আর ফসল উৎপাদনের সাথে, সেই কারণে পালা পার্বণে ঐশ্বর্য এবং প্রশান্তির প্রতীক হিসাবে আরাধ্য হন দেবী লক্ষ্মী। অর্থাৎ আমরা দেখেছি যে দেবী লক্ষ্মী এখানে বিশেষ গুরুত্ব পান। আমরা প্রথমেই যে এক জায়গায় দেখলাম যখন যে শিবকে আরাধনা করা হয়, কিন্তু শুধুমাত্র শিব নয়, শিবের কথাটা এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দেবী লক্ষ্মী। মানে যেহেতু ধান আমাদেরকে ঐশ্বর্যের প্রতীক, এই কারণেই কৃষিকে ঐশ্বর্যের প্রতীক বলা হয়, প্রাচুর্যের প্রতীক বলা হয়। ফার্স্ট লাইনেই আছে দেখবে যে বাংলার সমস্ত সমৃদ্ধি এবং প্রাচুর্য, কল্যাণ ভাবনা, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, সবকিছুর সঙ্গেই কিন্তু কৃষি ভাবনার সঙ্গে রয়েছে, এটা হলো সৌন্দর্য। আচ্ছা, এবারে আসি, এটার শিরোনাম কি দেবে। একটা হচ্ছে বাংলার ব্রত পালনের ইতিকথা, এটা দিতে পারো, ইতিহাসও দিতে পারো, বাংলার পালা পার্বণ এটাও দিতে পারো, বাংলার ব্রত পালন এটাও দিতে পারো। আমি তিনটে ভেবেছি বললাম, তোমরাও যদি ভাবো সেগুলো আমাকে পাঠিয়েও দিও, উত্তরটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হবে তো এরপরে লেখা? হ্যাঁ, হবে। আমাকে তো এবার নিজেকেই লিখতে দিতে হবে ক্লাসে একটু একটু করে, এক একদিন এক একটা টপিক।
এত লেখাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রতিবেদনটা দেখো। পূর্ব কলকাতার জলাভূমি বাঁচাতে রাজ্য সরকারের পদক্ষেপ। এই যে জলাভূমি যেটা রামসর সাইটে তকমা পেয়েছে, তো এটাকে বাঁচানোটা খুব দরকার রাজ্য সরকারের বিরুদ্ধে। এটা নিয়ে অনেক মামলা মকদ্দমা করা হয়েছে, অনেক কোর্ট হয়েছে, কেস হয়েছে কলকাতা হাইকোর্টে। হ্যাঁ, বিশিষ্ট পরিবেশবিদরা সমস্ত কেস করেছে। এই জলাভূমিটাকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটা নিয়েই এই সম্পাদকীয় প্রতিবেদন। পূর্ব কলকাতার জলাভূমি বেআইনি, কারণ পরিবেশ একটা বড়, তোমাদের পরীক্ষার জন্য বড় একটা ইস্যু আসতেই পারে। পূর্ব কলকাতার জলাভূমি বেআইনি দখলদারি এবং নির্মাণের মাধ্যমে ক্রমেই ভরাট হয়ে আসছে। গত 15 বছরে কিভাবে সেই জলাভূমি ভরাট হয়েছে তার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে প্রমাণস্বরূপ। এরপরেই জলাভূমি সংরক্ষণে বেআইনি নির্মাণ ও দখলদার সরিয়ে তা পূর্বাবস্থায় বা আগের অবস্থায়, ঠিক আছে, পূর্বাবস্থায় এত কিছু না মনে রাখলে আগের অবস্থায় লিখবি। ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। এবার একটা জিনিস বলি, যখন আমরা কোনো প্রতিবেদনের শিরোনামটা দেব, তখন শিরোনাম প্রশ্নে এক্সাক্ট যে ভাষাটা আমি ব্যবহার করেছি, ওখানে দেখবে জলাভূমি রক্ষায় আছে, তাই না, রাজ্য সরকারের পদক্ষেপ বা সরকারি পদক্ষেপ। এখানে ওই জন্য একটু চেঞ্জ করেছি, পূর্ব কলকাতার জলাভূমি বাঁচাতে। পূর্ব কলকাতা আই মিন সল্ট লেক, এই সমস্ত এলাকায় যে নিউ টাউন, এই জায়গাগুলো, ঠিক আছে। তার কারণই হচ্ছে এখানে বেআইনি দখল হয়, এই সমস্ত ক্রমেই ভরাট হয়ে আসছে। এখনকার দিনে বিভিন্ন আবাসন তৈরি হচ্ছে, ঠিক আছে। কেন দরকার পদক্ষেপটা, কেন দরকার? বেআইনি আবাসন, যার ফলে কি হচ্ছে, এই জলাভূমি আর বাঁচানো যাচ্ছে না। তার ফলে রাজ্য সরকারের এই পদক্ষেপ, এবং যে কারণে একাধিক পরিবেশবিদরা সরকারকে বারবার অনুরোধ করেছে এবং তখন সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে এটা লেখা শুরু করবে, ঠিক আছে। পূর্ব কলকাতার কি কি ধরনের এবার পদক্ষেপ গ্রহণ করেছে? একটা হচ্ছে ওই যে প্রত্যেক দিন এই পূর্ব কলকাতা জলাভূমি থেকে 91 কোটি লিটার তরল বজ্র পরিশোধন করে। আনন্দবাজার পত্রিকার এটা কি বলবো তথ্যটা আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে, তথ্য সৌজন্যে আনন্দবাজার পত্রিকা উল্লেখ করে দিতে পারে। দৈনিক 91 কোটি লিটার এখানে তরল বজ্র পরিশোধন করে, যা 5টি এসটিপির মোট ক্ষমতার 5 গুণ। সরকারি পরিসংখ্যান বলছে যে কলকাতায় উৎপাদিত তরল বজ্র এত লিটার, যে যে জায়গাগুলো থেকে পাওয়া যায় সেখান থেকে কত লিটার সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে। এবারে রাজ্য সরকারও পূর্ব কলকাতার জলাভূমি রক্ষায় সব থেকে বেশি চেষ্টা করছে বলে জানিয়েছে। কে জানিয়েছে? না, পরিবেশ দপ্তরের সচিব। এই পরিবেশ দপ্তরের সচিব তিনি হচ্ছেন প্রশাসনিক আধিকারিক, তার কথাটা এই বিষয়ে গুরুত্বপূর্ণ। এই আধিকারিক প্রবাবলি এখন মনে হয় বিবেক কুমার আছে যতদূর, কিন্তু তোমাদের কোনো নাম দেওয়া যাবে না। দপ্তর সূত্রের খবর, সেখানকার বুজে যাওয়া জমি পুনরুদ্ধারে 2 কোটি টাকা খরচ হবে। অর্থাৎ এই জায়গাগুলো যে জমিগুলো বুজে গেছে এগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে। এই যে তরল বজ্র এগুলো পরিশোধন, এই যে এসটিপি, তার দেখো ফুল ফর্মটা দেওয়া হয়েছে, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এইটা করলে এগুলো আবার জলাভূমিতে পরিণত হবে। কত টাকা খরচ হবে সেই তথ্যগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, তাই কলকাতাকে বাঁচাতে গেলে অবশ্যই কি হচ্ছে, বর্তমানে কি জলস্তর কমে যাচ্ছে, তার ফলে কলকাতাকে বাঁচাতে গেলে এই 91 মানে আর কি পূর্বের এই জলাভূমিকে রক্ষা করতেই হবে, এমন বার্তা দিয়েছে রাজ্য পরিবেশ দপ্তরের সচিব। এবং সেই সূত্রেই আগামী দিনে আগামী প্রজন্মকেও সেই দায়িত্ব নিতে হবে, এই বিষয়ে তিনি জানিয়েছেন তার কথায় যে পূর্ব কলকাতার জলাভূমি রক্ষা শুধুমাত্রই সরকার বা প্রশাসন নয়, সহ নাগরিকদের এবং আগামী প্রজন্মকেও সেই দায়িত্ব গ্রহণ করতে
কঠিন লাগলো? এটা লেখাটা মানে ডেটাটা পাওয়াটা একটু অসুবিধা, এই যে আজকে লাস্ট দিনে এই যে ব্রত কথা আর এই পরিবেশ ওটা বিশেষ করে। জলাভূমি যেটা তুমি একটু হুম। এবারে হচ্ছে যে এই যে দুটো লেখার আমি দিলাম, এই দুটো লেখাই আবার তোমরা একবার প্র্যাকটিস করো, নিজেরা লেখো, আমি একবার দেখি কারেকশন করে, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। এটা আমি তথ্যগুলো দিলাম, এটা তোমাদের কাছে থাকবে ফাইনালের জন্য, কিন্তু আমি আমি চাই না যে তোমরা এই লেখাটাকে অ্যাজ ইট ইজ দাও, তোমরা তোমাদের মতো করে একবার লেখো, তারপর আমি দেখি এটার সঙ্গে কোনটা মিক্সড করা যায় বা সেটা আমি বলে দেবো প্রত্যেকের খাতায়, তারপরে সেটা আবার দেখছি, ঠিক আছে? সবসময় আমি চাই তোমরা তোমাদের মতো করে লেখো, কারোর লেখাটা না, তা নইলে ডেসক্রিপটিভ শেখার কোনো মানেই নেই, শুধুমাত্র আমি মুখস্থ করে নামিয়ে দিই। বোঝাতে পেরেছি? ব্রত কথাটা আমি যেভাবে বুঝিয়েছি বোঝার উপর, প্রয়োজনে ভিডিওটা আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি একটু পরেই, রেকর্ডিং দেবো, তোমরা করো, করে আমাকে ফার্দার দাও যে নিজেরা কি বুঝেছো, আমি তো বোঝালাম। তারপর যদি কারোর অসুবিধা থাকে কোনো জায়গায় আমাকে কোয়েশ্চেন করো, আমি অবশ্যই উত্তর দিচ্ছি। দুটো নিয়েই, দুটো আজকে যে করালাম এই দুটো নিয়ে যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে রিপিটেড কোয়েশ্চেন করো, কোনো অসুবিধা। লিখি তখন বোঝা যাবে। ঠিক আছে, লেখো। লেখো, ঠিক আছে, তাহলে আমি বুধ অথবা বৃহস্পতিবার দিনকে তোমাদের কি বলে নেক্সট ম্যাম, করাবো। হ্যাঁ বলো বলো। ম্যাম আপনি না টাইমটা কিন্তু বৃহস্পতিবারই দেবেন, কারণ বুধবার দিন আমার ক্লাস আছে তো, তাই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতিবার, ঠিক আছে। ম্যাম বলছিলাম যে আগের ঠিক আছে দিনে ম্যাম, এই যেটা 1:30 থেকে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি বললে আরেকটা কথা? প্রতিবেদনটা ছিল না 130 শব্দে, মানে বৃষ্টির জল জমা নিয়ে, ও ওটা একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা দিয়ে দেবো। ওটা 200 শব্দে। ম্যাম আজকের আগে কতগুলো ক্লাস হয়েছে ম্যাম? আচ্ছা, তোমাকে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, ম্যাম, কটা ক্লাস হয়েছে, রেকর্ডিং দিয়ে দিচ্ছি সবগুলো, রেকর্ডিং নোট। ম্যাম আমাকে একটু আচ্ছা একটু রৌনক, প্রেসিডেন্ট ওটা একটু পাঠাবেন ম্যাম, বক্স টেপটা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ আমি বলছি শোন, হ্যাঁ এই বক্সটা পাঠাবো, গ্রুপেই তোমাদের দেবো। রৌনকের কাজ হচ্ছে আমি তোমাকে এই যতগুলো তোমার ক্লাস হয়েছে আমি তোমাকে রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি, তুমি একটু দেখে আমাকে বলবে যে তোমার কাছে নোটস গুলো কোনগুলো নেই, তাহলে নোটস গুলো আমাকে আমি আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা পাঠিয়ে দেবো, বৃষ্টির জল, ঠিক আছে? ঠিক তো আছে, ম্যাম হ্যাঁ এই দুটোই আগে তাহলে করো, তারপরে আমি আবার আবার নতুন টাস্ক দেবো, ঠিক আছে? তার মধ্যে খাতাগুলো দেখে নি তোমাদের। ঠিক আছে। ঠিক রাখবো আছে। তাহলে? আর কিছু বলবে না তো? হ্যাঁ, গুড নাইট ম্যাম।